বিসিবি নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। বিমানবন্দর ত্যাগ করলেন গণমাধ্যম কর্মীদের চোখ ফাঁকি দিয়ে। এ সপ্তাহেই বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক। করোনা টেস্ট নিয়ে বিশৃঙ্খলা, ঘন্টার পর ঘন্টা থাকতে হচ্ছে লাইনে, ভোগান্তি চরমে। অন্য রোগীর সঙ্গে গা ঘেঁষে দাঁড়াচ্ছেন উপসর্গধারীরা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শতাধিক পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে বাণিজ্যিক ইস্যু, আশাবাদ ব্যবসায়ীদের। এবং দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান মিঠুনের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আজ মধ্যরাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছান সাকিব। পরে বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ফাঁকি দিয়ে চলে যান বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। বিমানবন্দরে অপেক্ষা বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন তিনি। এর আগেও বহুবার এভাবে ফিরেছেন সাকিব, তবে এবারের ফেরাটা একটু আলাদা। দুদিন আগে একটা অনলাইন সাক্ষাৎকারে বিসিবির বেশ কয়েকজন পরিচালককে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন সাকিব। এর পরপরই আবারও টক অব দ্য টাউন সাকিব আল হাসান। তাই তার এই ফেরাটা নিয়ে আগ্রহ ছিল সবার মাঝে। বিমান অবতরণের ঘণ্টাখানেক আগে থেকেই বিমানবন্দরে এসে উপস্থিত হন গণমাধ্যম কর্মীরা। ভিআইপি সিকিউরিটির কড়া নিরাপত্তার মধ্যেও ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। অপেক্ষা চলতে থাকে মিস্টার 75-এর আগমনের। অবশেষে নির্ধারিত সময়ের কিছু পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি। এরও মিনিট 15 বাদে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভিআইপি টার্মিনাল দিয়ে বের হন সাকিব। তবে গণমাধ্যম কর্মীদের চোখ ফাঁকি দিয়ে দ্রুতই বিমানবন্দর ত্যাগ করেন এই অলরাউন্ডার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে তার। পাশাপাশি এই সপ্তাহেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন সাকিব আল হাসান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা টেস্ট নিয়ে চলছে বিশৃঙ্খল দশা। যারা নমুনা দিতে আসছেন তাদের যেমন স্বাস্থ্যবিধির বালাই নেই, তেমনি তাদের যেসব কাউন্টারে যেতে হচ্ছে সেখানেও রয়েছেন সাধারণ রোগী বা স্বজনরা। এসব কারণে ভোগান্তির পাশাপাশি করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। করোনা টেস্ট করাচ্ছে, করোনা টেস্ট করানোর জন্য ওনার কথা বলতে সমস্যা, স্ট্রোক করছে। সোহরাওয়ার্দী হাসপাতালে স্ট্রোকের রোগীর সাথে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছেন করোনার উপসর্গধারীরা। সেটা মূলত টাকা জমা নেওয়ার কাউন্টার। না, এরকম আলাদা কোনো লাইন নেই আমাদের। নমুনা দিতে সকাল 9টায় আসতে বলা হলেও সংগ্রহ শুরু হয় বেলা 12টায়। কেউ ওই লাইনে দাঁড়াইতেছে, কেউ এই লাইনে দাঁড়াইতেছে। এখন এই যে একটা পেরেশানি, ভোগান্তি, এই ভোগান্তির জন্য একটা সাইনবোর্ড লাগাই দিলে সমস্যা কোথায়? ওনারা বলছে 9টা বাজে আসতে। আচ্ছা, আমি 9টা বাজে আসছি, এখন ওনারা স্যাম্পল নেবে 12টা বাজে। করোনা রোগী যারা, এরা তো সম্ভাব্য উপসর্গ আছে বলেই আছে, তাদেরকে এখানে 1.5-2 ঘন্টা ঘুরাচ্ছে। এটা করোনার বুথ। এখানকার অবস্থা আরো ভয়াবহ। নেই সামাজিক দূরত্বের বালাই। কে যে কার আগে যাবেন সেই সিরিয়াল নিয়ে চলে হই হুল্লোড়। এমন কোনো সিস্টেম নেই, এখানে নাম্বার দিয়েছে, কোনো সিস্টেম নেই। 72 ঘন্টার মধ্যে যে রিপোর্ট দেয়, তো 72 ঘন্টা পরে এই রিপোর্টটা নিয়ে কি করব? হাসপাতালের পরিচালক বলছেন তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার নলেজে আমি ওটা বুঝতে পেরেছি না, কারণ ওটা আলাদা করতে হবে, ওটা আলাদা, অবশ্যই আলাদা করতে হবে। আমি ওটা আলাদা করে দেবো। অন্য হাসপাতালগুলোর দশাও প্রায় একই রকম। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো পরপর কয়েকদিন টেস্ট করে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়ার নজিরও কম নয়। আমি 17 তারিখ টেস্ট করাই, 18 তারিখ রেজাল্ট দেয় পজিটিভ আসে, আবার 20 তারিখ টেস্ট করাই, 21 তারিখ আসে নেগেটিভ। বাংলাদেশে করোনা সংক্রমণের পর সুরক্ষা সামগ্রী নিয়ে কেলেঙ্কারি, টেস্ট কিট নিয়ে মাতামাতি, দীর্ঘ লকডাউন কিংবা করোনায় লাখো মানুষের বেকারত্বের পরও এই মহামারী ঠেকাতে কোভিড পরীক্ষায় এখনো কেন শতভাগ শৃঙ্খলা ফিরছে না, সেই প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। আগের বারের নেগেটিভটা পরের বারের পজিটিভ হতেই পারে, কারণ আগে যখন নেগেটিভ হয়েছে এটা তো ইনকিউবেশন পিরিয়ড 14 দিন, হয়তো যখন নেগেটিভ হয়েছে তার ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হয়নি এবং ভাইরাল লোড কম ছিল। ভাইরাল লোড কম থাকলে তো তখন নেগেটিভ আসবে, ভাইরাল লোড বেশি হবে তখন তার পজিটিভ হবে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য হলো স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় একই রিয়েজেন্ট ব্যবহার করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা মনিটরিং করা উচিত। এক এক প্রতিষ্ঠান এক একটা ফলো করে এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে একটা সমন্বয় তৈরি করা, এটা হলো এর একটা সমাধান।
বাংলাদেশে করোনা শনাক্তের 1 বছর পরও টেস্ট নিয়ে এমন ধোঁয়াশা ও বিশৃঙ্খলা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের হজ নিয়ে এখনও অন্ধকারে ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকারের সঙ্গে চুক্তির পরই জানা যাবে কতজন কী পদ্ধতিতে সুযোগ পাবেন বাংলাদেশ থেকে যাওয়ার। এ তথ্য জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন, কিছু বিষয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। আর 7 বছরের ঊর্ধ্বে নিবন্ধিতরা এবছর হজ পালনের সুযোগ না পেলে টাকা তুলে নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্মসচিব। এহসান জুয়েলের রিপোর্ট। প্রতি বছরই বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ সুযোগ পান পবিত্র হজ পালনের। 2019 সালে সৌদি আরবে হজ পালনে গিয়েছিলেন 1,27,000 হাজি। 2020 সালের অচেনা সময়ে করোনার কারণে সেই সুযোগ বঞ্চিত হন সৌদি আরব ছাড়া বিশ্বের সব দেশেরই নাগরিক। তবে এবার সীমিত পরিসরে হজ পালনের অনুমতি মিলবে। যদিও এখনো চুক্তি না হওয়ায় বাংলাদেশ থেকে কতজন যেতে পারবেন তা নিশ্চিত নয়। এই আগাম প্রস্তুতিটা এই জন্য রাখবো যে কত সংখ্যক লোক যাবে সেটা তো আমরা জানি না। সীমিত আকারে হতে পারে, সীমিতর মধ্যে একদম অল্প আকারে হতে পারে, এমন হতে পারে 10,000 লোক নিতে পারে, এরকমও তো হতে পারে। তো সেটার জন্য বা বেশিও নিতে পারে, কি নেবে সেটা জানি না। আমাদের আগাম প্রস্তুতি যেটা নেওয়া দরকার সেটা আমরা নিয়ে রাখছি। 18 থেকে 60 বছর বয়সীদের হজ পালনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এই বয়স সীমায় নিবন্ধন করেছেন 40,000, 60 বছরের বেশি বয়সী নিবন্ধন করেছেন 21,000। চূড়ান্তভাবে তারা হজ পালনের সুযোগ না পেলে টাকা তুলে নিতে পারবেন বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। 60 অ্যাবাভ যদি তারা যদি না নেয়, নেক্সট ইয়ার যদি সিচুয়েশন যদি মানে নর্মাল হয়, তখন তো তারা দে উইল বি এলিজেবল। তাদেরকে হয়তো এমন হতে পারে, অপশনও দেওয়া হতে পারে তারা ওয়েট করবে নাকি তারা টাকা উইথড্র করে নেবে। আমরা গত বছর যেই অপশনটা দিয়েছি সেটা তো থাকবেই তাদের। এবং বয়সজনিত কারণে যে বাধ্যবাধকতাগুলো তাদের জন্য অবশ্যই মান্যযোগ্য হবে, সেটা তো আমাদের মানতেই হবে। আগাম প্রস্তুতির অংশ হিসেবে নিবন্ধিতদের 2 ডোজ কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা পাঠানোর কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাত্র একটি চুক্তিতেই দেশে জুস ও মশলা জাতীয় পণ্য তৈরির খরচ কমেছে কমপক্ষে 15%। প্রথম দেশ হিসেবে ভুটানের সঙ্গে করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির ফলে শতাধিক পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশও। যদিও লাভের পাল্লা এখনও ভারী ভুটানের দিকেই, এমন মত অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন, সুযোগ কাজে লাগাতে বাংলাদেশি বন্দরগুলো ব্যবহারে আগ্রহী করতে হবে ভুটানকে। তাদের আশা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভুটানের প্রধানমন্ত্রীর সফরেও গুরুত্ব পাবে সব বিষয়। শুভ খানের রিপোর্ট। যার পণ্য তার কাছেই বাড়তি দামে বিক্রি। ভুটানের সাথে বাণিজ্য চুক্তি বাংলাদেশকে দিয়েছে এমন সুবর্ণ সুযোগ। পাহাড় ঘেরা 38,394 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশটিতে আপেল, কমলা, দারুচিনি ও এলাচ সহ মশলা জাতীয় ফসল প্রচুর উৎপাদিত হয়। ভুটানের সাথে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ চুক্তি করায় জুস ও মশলার কাঁচামাল আমদানিতে 10 থেকে 57% পর্যন্ত শুল্ক ছাড় পেয়েছে দেশীয় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, আমদানি করা এসব পণ্য প্রক্রিয়াজাত করে আবার বিনা শুল্কেই রপ্তানি করা যাবে ভুটানে। ভুটান থেকে সেই অরেঞ্জ কনসেন্ট্রেট ইম্পোর্ট করি, ওটাকে যদি প্রসেস করে আমরা প্রোডাক্ট তৈরি করে এটা যদি আবার মিডল ইস্ট ও অন্যান্য দেশে রপ্তানি করি, তাহলে আমরা আরো বেশি কম্পিটিটিভ হবে। 8 লাখ জনসংখ্যার দেশ ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $6 কোটি। 75 লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করে প্রায় $5 কোটি পণ্য। তবে এত ছোট্ট বাজারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে ততটা আগ্রহ নেই তৈরি পোশাক মালিকদের। ভুটানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি আমাদের পোশাক খাতের কিন্তু খুব একটা এফেক্ট কিছু হবে না। এ অবস্থায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তার এই সফরে বাংলাদেশি বন্দর ব্যবহার ও বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত মোটরযান চুক্তির বিষয়ে গুরুত্ব দিতে পারে বাংলাদেশ। মোটর ভেহিকেল এগ্রিমেন্টের কথা বলছি, এইটা যদি আমরা চালু করতে পারি তাহলে তো সরাসরি আমাদের পণ্য পরিবহনের একটা সুযোগ হবে এবং এটার ফলে কষ্ট অনেক কমবে। বাণিজ্যমন্ত্রী জানালেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হয়েছে। গুরুত্ব পাচ্ছে অন্য দেশও। আমরা এফটিএ বা পিটিএ যাই করাচ্ছে আমাদের দেশের লম্বা সময়, লঙ্গার পিরিয়ডে যে আমরা ফাইনালি বেনিফিটেড হই। বিশ্বব্যাংকের তথ্য মতে ভুটানের অর্থনীতির আকার মাত্র $2.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে বলে জানালেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সরকার ও রাজনৈতিক দল জনস্বার্থে কাজ করলে সব কেবল উন্নয়ন সম্ভব। দেবাশিস রায়ের রিপোর্ট। এ সময় অতিথি রাষ্ট্রপ্রধান বিদ্যাদেবী ভান্ডারীও বক্তব্য রাখেন ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর। তিনি বলেন, নেপাল বাংলাদেশ উন্নয়নমূলক সম্পর্ক এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার। আগামীতে বাংলাদেশ নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে অনেক কাজ করার রয়েছে। নেপালের জলবিদ্যুৎ ও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সরকার ও রাজনৈতিক দল যখন সততা, আন্তরিকতা নিয়ে জনস্বার্থে কাজ করে, তখন জাতির উন্নতি ও কল্যাণ নিশ্চিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সময় এখন দ্বিপক্ষীয় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার করে মানুষের ভাগ্য বদলানো। পানি বিদ্যুৎ খাত, পর্যটন এবং পানি ব্যবস্থাপনার বিষয়ে আমাদের সহযোগিতা দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। যা যা করণীয় আমরা করব। বঙ্গবন্ধু না থাকলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, ঠিক একই রকমভাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গেল কয়েক বছরে বাংলাদেশের যে অগ্রগতি তার ভূয়সী প্রশংসা করলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। তিনি বললেন, আগামীতে এই পুরো অঞ্চলের উন্নয়নে বাংলাদেশ নেপাল একযোগে কাজ করতে চায়। এর আগে সোমবার সকালে নেপাল এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় পৌঁছান নেপালের রাষ্ট্রপতি। ভিভিআইপি টার্মিনালে তাকে বর্ণাঢ্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারে বিদ্যাদেবী ভান্ডারীকে বাংলাদেশে স্বাগত জানানো হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নেপালের সঙ্গে বাংলাদেশের 4টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে দুদেশের রাষ্ট্রপতির উপস্থিতিতে পণ্য আমদানি, রপ্তানি, যোগাযোগ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ে এ সমঝোতা স্মারক সই হয়। এর আগে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সাক্ষাৎকালে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ নেপালের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 2 দিনের সফরের প্রথম দিন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসেন বিদ্যাদেবী ভান্ডারী। বঙ্গভবনে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৈঠকে মিলিত হন দুদেশের রাষ্ট্রপতি। বৈঠক শেষে উভয় দেশের রাষ্ট্রপতির উপস্থিতিতে পণ্য আমদানি, রপ্তানি, বহুমাত্রিক যোগাযোগ বৃদ্ধি, পর্যটন ও সংস্কৃতি বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ভারত বাংলাদেশের মধ্যে চালু হতে যাচ্ছে আরও একটি ট্রেন। নতুন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে মিতালি এক্সপ্রেস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে 27 মার্চ এর উদ্বোধন করবেন বলে আশা করছে রেল মন্ত্রণালয়। ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে 2 দিন চলবে মিতালি এক্সপ্রেস। সর্বনিম্ন ভাড়া হবে 2705 টাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশের মধ্যে আরও একটি নতুন ট্রেন চলাচলের ঘোষণা দেওয়া হয় চলতি বছরের শুরুর দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম দেন মিতালি এক্সপ্রেস। ঢাকা থেকে উত্তরের জেলা সৈয়দপুরের চিলাহাটি হয়ে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই ট্রেন। জন্মশতবার্ষিকী এবং একই সঙ্গে আমাদের রেল ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন। স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার মাধ্যমে আমরা যাত্রী পরিবহনের জন্য এই রুটটি উন্মুক্ত করা হবে। এটা ট্রেনের জন্য এবং উভয় দেশের যোগাযোগের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা অর্জন। ঢাকা থেকে সপ্তাহের সোম ও বৃহস্পতি আর নিউ জলপাইগুড়ি থেকে রবি ও বুধবার চলাচল করবে মিতালি এক্সপ্রেস। মন্ত্রী জানান, ঢাকা থেকে জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থের জন্য 4905 টাকা, এসি আসনের জন্য 3805 টাকা ও এসি চেয়ার 2705 টাকা। প্যাসেঞ্জারগুলো আপনার চিলাহাটিতে উঠবে, তার ইমিগ্রেশন চিলাহাটিতে হবে। আগের থেকে সেটা ইমিগ্রেশন হয়ে থাকবে, তারা উঠবে। ওই কোচগুলো নির্দিষ্ট থাকবে,
ওই কোচগুলো ঢাকা আসবে না, ওগুলো শুধু ওই নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি, চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি এই অংশে চলাচল করবে। 27 মার্চ উদ্বোধন হলেও করোনার জন্য বন্ধ থাকা ভারত বাংলাদেশ ট্রেন চলাচল শুরু হওয়ার পর চলবে মিতালি এক্সপ্রেস। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও খুলনা কলকাতার মধ্যে বন্ধন এক্সপ্রেস নামে আরও 2টি ট্রেন চলাচল করে দুই দেশের মধ্যে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 5ম দিনেও বই বিক্রি নিয়ে সন্তুষ্ট নন প্রকাশকরা। লেখকরা বলছেন, শুধু বেচা বিক্রির জন্যই বইমেলা নয়, বইমেলা হলো বাঙালির মননশীলতা এবং সৃজনশীলতার এক অনন্য উৎসব। নতুন নতুন বইয়ের সমারোহ আর বইপ্রেমীদের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। মেলার 5ম দিনে তীব্র রোদ উপেক্ষা করেই দোকানে ঘুরে ঘুরে কিনেছেন বই। লেখক পাঠকের এই মিলন মেলায় সবাই যেন সম্মিলিত হয়েছেন একই চেতনায়। করোনার সময়টাতেও কিন্তু নিজেদেরকে অনেক ডেভেলপ করতে পারি। তরুণ সমাজের প্রতি আমার এই একটাই ছোট্ট অ্যাডভাইস বা অনুরোধ থাকবে, যারা বইপ্রেমী তারা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে, নিয়ম মেনটেন করেই তারা আসছে, এবং বইপ্রেমীদেরকে আসলে ঠেকানো যায় না, তারা আসেই। বই পড়লে একটু বেশি জানা যায়, আর সবচেয়ে বেশি কথা হচ্ছে আমি এনজয় করি বই পড়তে, সেজন্যই পড়াটা। আমি মূলত তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্যই মূলত লিখছি। বইয়ের প্রতি মানুষের ভালোবাসা থেকে নানা বয়সী দর্শনার্থী মেলায় এলেও অনেক ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। তবে নিয়ম মানাতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। ব্যক্তি হিসেবে আমি যদি সুরক্ষিত না থাকি, এটা আমার ব্যর্থতা। বই কেনা এখনো হয়নি, বই কিনবো। আজকে প্রথম দিন এসেছি, তো এরপরে যেদিন আসবো সেদিন ইনশাল্লাহ কিনে নেব। করোনা কাল যেহেতু চলতেছে, মানুষ একটু হেলথ কনসিয়াস থাকার কারণে একটু কম যাচ্ছে, মানে বিগত বছরগুলোর তুলনায়। প্রতিদিনই মেলায় আসছে নতুন নতুন বই। নতুন প্রজন্মের প্রতি লেখকদের আহ্বান, পাঠ্যপুস্তকের বাইরে এসে সব ধরনের বই পড়ার। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির অবনতি ঘটায় 2 মাস পেছানো হলো বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। সোমবার শুনানিতে প্রধান আসামি বেগম খালেদা জিয়া সহ 8 জনই ছিলেন অনুপস্থিত। এ সময় বিএনপি নেত্রীর আইনজীবীরা আদালতকে জানান, বয়স্ক ও অসুস্থ বেগম জিয়ার পক্ষে আদালতে হাজির হওয়া ঝুঁকিপূর্ণ। করোনা পরিস্থিতিতে মামলার বিচার কাজ চলমান রাখা নিয়ে উদ্বেগ জানান দুদক আইনজীবীও। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত 2 মাস মামলার শুনানি পিছিয়ে 20 মে পরবর্তী দিন ধার্য করেন। সোমবার বড়পুকুরিয়া খনির কয়লা লোপাটের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু করোনা ঝুঁকির কারণে অনুপস্থিত থাকেন বেগম জিয়া। হাজির হননি বাকি 7 আসামিও। বেগম জিয়ার আইনজীবীরা এদিন আদালতে করোনার ভয়াবহতা তুলে ধরে চলমান পরিস্থিতিতে বিএনপি নেত্রীর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। শুনানি পেছানোর আবেদনও করেন তারা। ম্যাডাম খালেদা জিয়া শারীরিকভাবে দারুণ অসুস্থ, বয়স্ক তো বটেই তিনি, তো সেই কারণে তিনি আজকে আদালতে উপস্থিত হতে পারেননি। আমি এই বিষয় উল্লেখ করে বিজ্ঞ আদালতে আবেদন করার পর বিজ্ঞ আদালত আমাদেরকে সময় মঞ্জুর করেছেন। বেগম জিয়ার আইনজীবীদের এই আবেদনে বিরোধিতা না করে সম্মতি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। চলমান করোনা পরিস্থিতিতে মামলার বিচার কাজ চলমান রাখলে সংশ্লিষ্টরা ঝুঁকিতে পড়বেন বলে উদ্বেগ জানান দুদকের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 2 মাস পিছিয়ে শুনানির তারিখ 22 মে দিন নির্ধারণ করেন। অবশ্যই এটা আদালতের একটা ডিসক্রিশনারি পাওয়ার, ইনহেরেন্ট পাওয়ার, আদালত সময় দিতেই পারেন, যেহেতু আসামিরা বয়স্ক এবং মামলার প্রসিকিউশনের তরফ থেকে কোনো আপত্তি নেই। বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম ও রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি সাধন ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই বছরের 5 অক্টোবর আদালতে 11 আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে সোমবার দিনব্যাপী স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধিদের জনগণের কাঠগড়ায় জবাবদিহিতার আওতায় আনতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে হাজারো মানুষের মাঝে দাঁড়িয়ে সমস্যার কথা শোনেন সংসদ সদস্য। কেউ রাস্তা মেরামত, কেউ বা আবার মাদক ব্যবসায়ীদের কথা বলেছেন। বিভিন্ন অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। জনতার কথা শুনতে চাই, বলতে চাই শীর্ষক ব্যানারে এই অনুষ্ঠান চলে দিনব্যাপী। ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ। নিজের সফলতা ব্যর্থতার জবাব দিয়ে আগামীর কর্মপন্থা তৈরির কথা বলেছেন এমপি।
সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে যে সফলতা যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতাগুলো তাদের কাছ থেকে শুনে আগামী দিনে কর্মপন্থা প্রণয়ন করে আমি এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই। গাজীপুর 3 আসনকে একটি আধুনিক মানবিক উপশহর হিসাবে গড়ে তুলতে চাই। করোনা সংক্রমণ প্রতিরোধে খুলনায় জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পুলিশের উদ্যোগে নগরীর রূপসা বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আশপাশের সড়ক ঘুরে রূপসাঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুব হাসান। এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। পরে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার। করোনা সংক্রমণ ঠেকাতে জেলার 9টি উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের সরবরাহ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে আড়তটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, ইমা, এই যে ধলেশ্বরী তীরের যে মীরকাদিম মৎস্য আড়ত, সেখানে কিন্তু ইলিশ সহ হরেক রকমের মাছের একরকম মেলা বসেছে। স্থানীয় নানা রকম দেশীয় প্রজাতির মাছ ছাড়াও কিন্তু সামুদ্রিক মাছের আমরা পসরা দেখছি এবং এই ভোর থেকে কিন্তু হাঁকটাকে বেচা কেনা শুরু হয়ে গেছে। এবং আমরা দেখছি যে এখানে যে পদ্মা এবং মেঘনা দু নদীরই কিন্তু ইলিশ উঠেছে, কিন্তু সেই ইলিশের দাম হাঁকা হচ্ছে বড় সাইজের, যেগুলো 1 কেজি ওজনের বেশি, সেগুলো কিন্তু 1400 টাকা কেজি হাঁকা হচ্ছে। এবং আরেকটু মাঝারি আকারে যেগুলো আছে সেগুলো 1100 টাকা, এবং একদম ছোট আকারে যেগুলো আছে সেগুলো কিন্তু 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু স্থানীয় পুকুর, খাল, বিল, বিভিন্ন জলাশয় থেকে এখানকার চিতল, রুই, কাতল, পাঙাশ এরকম নানা মাছে একেবারে ছেয়ে গেছে পুরো এই মাছের নদী। এবং থাকার কারণে ট্রলারে করে, নৌকায় করে জেলেরা মাছ নিয়ে আসছেন। আবার এদিকে সড়ক পথে পিকআপ এবং পিকআপ ভ্যান ছাড়াও কিন্তু ছোট ছোট ট্রাকে করেও মাছ আসতে আমরা দেখছি। এবং সেগুলো নিয়ে এখানকার যে এই ঐতিহ্যবাহী আড়ত, যেটি শত বছরের প্রাচীন, এই খোলা আকাশের নিচে সেখানে এই আড়তদাররা কিন্তু হাঁকটাকে বিক্রি করছেন। এবং এখানে আশপাশে যে হাট বাজারগুলো রয়েছে সেখানে খুচরা বিক্রেতা যারা আছে তারা এখান থেকে পাইকারি কিনে নিয়ে এই খুচরা হাট বাজার সাজান। এবং এই বাইরের শৌখিন অনেক ক্রেতা আমরা দেখতে পাচ্ছি যারা এখানে মাছ কিনতে আসছেন এবং অনেকটা সুলভ মূল্যে এই হাটে আসেন তারা মাছ ক্রয় করবার জন্য, এবং অপেক্ষাকৃত কম দামে এবং তাজা এবং ফরমালিন মুক্ত মাছ পাওয়ার কারণে কিন্তু এই বাজারের গুরুত্ব অনেক বেশি। এবং এখানকার যারা ক্রেতা বিক্রেতারা তা বলছিলেন যে এই হাটের যে গুরুত্ব সেটি হচ্ছে সব রকমের মাছ পাওয়া যায়। এবং নদী যে ধলেশ্বরী, ইছামতি, মেঘনা, পদ্মা, এইসব নদীর যে দেশীয় প্রজাতির মাছ, এর বাইরে কিন্তু এখানে নানা অঞ্চল থেকে সামুদ্রিক মাছ আসে, নানা জেলার মাছ আসে। এখানে ময়মনসিংহ থেকে মাছ আসে এবং টাঙ্গাইল থেকে মাছ আসছে, এরকম নানা অঞ্চলের মাছ কিন্তু এই হাটে আসে। সেই কারণে কিন্তু একটু বৈচিত্র্যপূর্ণ এবং এই অঞ্চলের সবচেয়ে বৃহৎ মৎস্য আড়ত এটি। দেখি যে আড়তটিতে মুন্সিগঞ্জ জেলার ক্রেতা বিক্রেতা ছাড়াও নারায়ণগঞ্জ থেকে অনেকে এই মাছ ক্রয় করবার জন্য এই হাটে আসেন। এছাড়া কিন্তু রাজধানী ঢাকা থেকেও মাঝে মাঝে ক্রেতারা আসেন এবং আজকেও কিন্তু অনেক ক্রেতা এসছেন। তারা বলছিলেন যে এই হাটটি হরেক রকমের মাছ পাওয়া যায় এবং তাজা মাছ পাওয়ার কারণে এখানে তারা আসেন। এবং এই অঞ্চলের যেসব বড় বড় অনুষ্ঠানাদি হয় সেই অনুষ্ঠানাদির মাছ ক্রয় করবার জন্য এখানে আসেন এবং অনেকের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়েছে। এবং এই হাটের যে সভাপতি তিনি বলছিলেন যে এখানে যে খোলা আকাশের নিচে হাট থাকবার কারণে তাদের নানা রকম চ্যালেঞ্জে পড়তে হয় এবং এইসব চ্যালেঞ্জের সত্ত্বেও কিন্তু তারা এই বছরের পর বছর এই হাটটি পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু এই হাটটি যে আধুনিকায়ন সেটি খুবই জরুরি। এবং এই হাটের পাশেই কিন্তু মীরকাদিম বন্দর এবং যেখানে লঞ্চ এবং বড় বড় নানা
নৌযান নির্ভর করতে পারত, কিন্তু এই ঘাটের যে টার্মিনাল সেই কন্ট্রোলের সঙ্গে কিন্তু নাব্য সংকট দেখা দিয়েছে। সে কারণে কিন্তু দক্ষিণাঞ্চল থেকে যেসব মাছগুলো আছে সেগুলো এখানে কন্ট্রোলে নামতে পারছে না এবং বড় বড় নৌযান দিতে পারছে না। সেই কারণে তাদের কিন্তু মাছ নদীতে লঙ্ঘন করে তারপর তাদের এই মাছ নামাতে হয়। তো তারা বলছিলেন যে এটি নাব্য সংকট ফিরিয়ে আনা খুবই জরুরি। এই বাইরে যারা বলছেন যে এই বাজারটিতে ফরমালিন মুক্ত মাছ পাওয়া যায় সেই গুরুত্ব আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই ঝাটকা বৃদ্ধি হয় এবং এই ঝাটকা নিধনের ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। এবং এখানকার যে এই পদ্মার পাড়ে এবং মেঘনার পাশে কিন্তু রয়েছে চিতুলিয়া হাট, সেই চিতুলিয়া বাজার থেকে কিন্তু অনেক বিপুল পরিমাণ ঝাটকা বিভিন্ন হাট বাজারে যাচ্ছে বলে তারা জানিয়েছেন এবং সেটি এই হাটে উঠছে এবং এই ঝাটকা যে বিক্রি হচ্ছে এবং এই ব্যাপারে যে প্রতিকার সেটি কিন্তু স্থানীয় মৎস্য বিভাগ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে কিন্তু অনেকে অভিযোগ করেছেন। এই ছিল মীর কাদিমের মাছের আড়তের সর্বশেষ ইমা। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মীর নাসির উদ্দিন উজ্জ্বল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ নদীর জায়গা দখলের পর এবার নবনির্মিত খাদ্য গুদামের জেটি নির্মাণের জন্য মেঘনা নদীতে গেঁথেছে ভারী লোহার খুঁটি। এতে করে বর্ষা মৌসুমে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি নৌ দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় নদীতে খাদ্য বিভাগের জেটি নির্মাণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। তবে জেলা প্রশাসন বলছে সরকারি যথাযথ নিয়ম অনুসরণ করেই খাদ্য বিভাগকে নদীতে কাজ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জোয়েলুর রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আশুগঞ্জ নৌবন্দর এলাকায় মেঘনার বুকে সরকারি খাদ্য গুদামের জেটি নির্মাণের জন্য সারিবদ্ধভাবে গাঁথা হয়েছে মোটা আকারের লোহার খুঁটি। এসব খুঁটি নদীতে বসাতে খাদ্য বিভাগ নদী সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমতি নেয়নি। এ অবস্থায় কাজ বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। অবশ্য নবনির্মিত রাষ্ট্রায়ত্ত খাদ্য গুদাম কর্তৃপক্ষ বলছে বিআইডব্লিউটিএ এর সহযোগিতা নিয়েই নদীতে কার্যক্রম চালানো হবে। খাদ্য গুদাম যেটা আমাদের অনুমোদন ছাড়াই তারা কাজ শুরু করছিল, বিআইডব্লিউ থেকে আপত্তির প্রেক্ষিতে আপাতত কাজ বন্ধ আছে। এটা ওই বিআইডব্লিউটিএ আর আমাদের প্রজেক্ট আলাপ করে ওই ডিজাইনটা রিভাইজ করছে আর কি, এই পর্যায়ে আছে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে অনুমতি ছাড়া নদীর জায়গায় স্থাপনা করার সুযোগ না থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এই যে নদীর মধ্যে পিলার করতেছে এটা আমাদের নলেজে এখন আসে নাই, যেহেতু আপনি এটা এনেছেন, আমরা নদীর মধ্যে হাত পড়েছে, আমরা অবশ্যই দেখব। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নদী রক্ষার স্পষ্ট নির্দেশনা থাকলেও সরকারি প্রতিষ্ঠানগুলোর নদী দখলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নদী আন্দোলনের সাথে জড়িতরা। সরকারি প্রতিষ্ঠান কর্তৃক নদী জায়গা দখল করাটা এটা আমরা আসলে এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু না। জেলা প্রশাসক জানান নদীতে কাজ করতে হলে নদীর প্রবাহ যেন বিঘ্ন না হয় সেই বিষয়টি নিশ্চিত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। প্রবাহমান মেঘনা নদীর কোনো অংশে কেউ এইভাবে কোনো স্থাপনা করবার পূর্বে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারপরে করবেন। এর আগে সম্প্রতি আশুগঞ্জ নৌবন্দরের উত্তরা অংশের বিশাল এলাকা জুড়ে বালু ফেলে নদীর জায়গা ভরাট করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নওগাঁর হাটে চিনি আতপ ধানের দর কমেছে মন প্রতি অন্তত 200 টাকা। এতে কাঙ্ক্ষিত দর না পেয়ে হতাশ চাষিরা। সে খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, খুব ভোরে চাষিরা তাদের সাংসারিক প্রয়োজনের তাগিদে হাটে ধান তুলছেন এবং এই হাটে কিন্তু তারা ভোর সকাল থেকে 11টা পর্যন্ত কেনা বেচা করে থাকেন এবং হাটে তোলার পর কিন্তু চাষিরা আমরা লক্ষ্য করছিলাম বেশ হতাশ। গেল 15 দিন ধরেই কিন্তু ধানের বিশেষ করে এই সুগন্ধি জাতের চিনি আতপ ধান বলা হয় স্থানীয়ভাবে, এই ধানের দর কিন্তু 1800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, কিন্তু সেই ধান আজকের হাটে সর্বোচ্চ 1600 টাকা দরে কিনছেন এখানকার মিলাররা বা এখানে যারা ব্যবসায়ী। তারা বলছেন যে হঠাৎ করে এরকম দরের জায়গাটা কিন্তু দফায় দফায় পড়ে যাওয়ার কারণে যারা চাষি তারা আসলে একটা আয় ব্যয়ের হিসাব নিয়ে কিন্তু ধানগুলো ধরে রাখেন এবং শেষ মুহূর্তে ধান বিক্রি করে বাড়তি একটা মুনাফার স্বপ্ন দেখে থাকেন, কিন্তু হাটে এসে তারা কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারছেন না। তবে এই
মৌসুমে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছিলাম মোটা জাতের যেসব ধান এটাও কিন্তু প্রথম দিকে বেশ চড়া দাম ছিল, 1250 থেকে 1300 টাকা পর্যন্ত এই ধানগুলো বিক্রি করেছিলেন এই গুটি স্বর্ণা, স্বর্ণা 5 এই জাতীয় ধান। কিন্তু পরবর্তীতে এই ধানের ক্ষেত্রেও আমরা এখানে লক্ষ্য করছি যে 1200 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে, 50 থেকে 60 টাকা মোটা জাতের ধানের দর পড়েছে। অন্যদিকে সরু যেসব ধান রয়েছে সুগন্ধি জাতের এই ধানের দরটাই কিন্তু সবচাইতে এখানে বেশি দর পতন হয়েছে এবং হাটে কিন্তু ব্যাপারীর উপস্থিতি খুবই কম। চাষিরা বলছেন যে ব্যাপারীরা আসলে তারা যে তাদের ইচ্ছা মতো একটা দরদাম এখানে নিয়ন্ত্রণ করার কারণে প্রকৃত যে কাঙ্ক্ষিত দর তা তারা পাচ্ছেন না। দফায় দফায় এরকম একটা দর পতনের কারণে কিন্তু চাষিদের ভিতরে আমরা বেশ একটা হতাশা লক্ষ্য করছিলাম। চাষিরা বলছেন এবছর কিন্তু এই আমন মৌসুমে বেশ বালাই মোকাবেলা করতে হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ ছিল, বন্যা ছিল, এ কারণে বেশ চড়া দরে কিন্তু তারা তাদের বীজ সংগ্রহ করে এই সুগন্ধি জাতের ধান বা অন্যান্য যেসব ধান তারা ঘরে তুলেছিলেন। কিন্তু সেই তুলনায় উৎপাদনের জায়গায় কিন্তু খরচের খাত নিয়ে এখন অনেকটা শঙ্কিত। তারা বলছেন যে প্রতি বিঘা জমিতে যে ধানের খরচ হয়েছে সেই খরচের তুলনায় এখন তা অনেকটাই ঘরে তুলতে পারছেন না, অনেকটা লোকসান যাচ্ছে তাদের। এরকম একটি বাজার ব্যবস্থা কিন্তু গত 15-20 দিন ধরেই চলছে। শেষ মুহূর্তে তারা একটা স্বপ্ন দেখছিলেন যে ভালো দর দিয়ে তারা ধান বিক্রি করবেন এবং এই ধানগুলো কিন্তু তাদের গোলায় ধরে রাখেন। আপনি জানেন আগামী আর 1 মাসের মধ্যে 15 থেকে 20 দিনের মধ্যে বুড়ো মৌসুমের যে ধান রয়েছে এই ধান কিন্তু আবার কৃষকের ঘরে উঠবে, এ কারণে শেষ সময় তারা এই ধানগুলো বিক্রি করে থাকেন। তবে এই প্রান্তিক পর্যায়ে যারা চাষি হাটগুলোতে কিন্তু সকাল থেকে বেলা 10-11টা পর্যন্ত কেনা বেচা হয়ে থাকে, কিন্তু সেই তুলনায় হাটগুলোতে সরকারের কোনো প্রশাসনিক নজরদারি কিন্তু আমরা এখানে লক্ষ্য করি না। বরাবরই ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো একটা দরদামের কারণে তারা এই বাজারটা পরিচালনা করার কারণে কাঙ্ক্ষিত দর থেকে কৃষকরা অনেকটাই হতাশ বা স্বপ্ন অনেকটা ভেঙে যাচ্ছে এমন কথা বলছে। আমরা একজন কৃষকের সাথে একটু কথা বলবো। আপনি কি ধান নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ধান নিয়ে আসছি। আপনি কত করে ধানটা বিক্রি করলেন আজকে? 1610 টাকা বাজার। গত হাটে বাজার ছিল 1650-60, সে অনুপাতে আজকে কম, কোনো ব্যাপারী কিন্তু নেই আজকে হাটে। ধানের দাম মনে করতে বেশি হবে, কিন্তু আস্তে আস্তে বাজার কমে যাচ্ছে, কিন্তু বাজারটা কমে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। বলছিলেন একজন চাষি, ভোর সকালে চাষিরা ধান নিয়ে আসেন এই হাটে। ধান তোলার পর তারা আসলে এই ধান বিক্রি করে তাদের প্রয়োজনীয় সাংসারিক যে কাজ এই কাজগুলো করার জন্য কেনাকাটা করে থাকেন। তবে আমরা জানিয়ে রাখি এ জেলায় কিন্তু গেল আমন মৌসুমে 1,90,000 হেক্টর জমিতে বুড়ো আমন চাষ হয়েছিল এবং যেখান থেকে কৃষি বিভাগ বলছে 7.5 লক্ষ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছিল। বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবছর এই গেল আমন মৌসুমে ফলনের হার কিন্তু অনেক কম ছিল। চাষিরা বলছেন যে বেশ প্রাকৃতিক দুর্যোগ সহ কয়েক দফা বন্যার কারণে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ধানের উৎপাদন সেখান থেকে অনেকটা বাধাগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তবে সেই বাধাগ্রস্ত কাটিয়ে ওঠার জন্য কিন্তু একটা ভালো দর আশা করছিলেন এবং প্রথম দিকে কিন্তু ভালো দর কিছুটা পেয়েছিলেন। সর্বোচ্চ 1300 টাকা দর পর্যন্ত তারা ঘরে তুলেছিলেন এই ধান বিক্রির টাকা। কিন্তু পরবর্তীতে কিন্তু দফায় দফায় কয়েক দফা কিন্তু ধানের দর পতন হয়েছে। এই কারণে কিন্তু তারা বলছেন যে এখন এই ধানের যে দর বিক্রি করছেন এই দরে কিন্তু তাদের পোষানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে প্রতি বিঘায় তাদের 11 থেকে 12,000 টাকা পর্যন্ত এই সুগন্ধি জাতের ধানের উৎপাদন করতে খরচ হয়েছে, কিন্তু হাটে এসে বিক্রি করে সর্বোচ্চ 10,000 থেকে 11,000 টাকা পাচ্ছেন। এইরকম একটি বাজার ব্যবস্থায় তারা বেশ হতাশ এবং লোকসানের শিকার হচ্ছেন এমন কথা আমরা চাষিদের মুখ থেকে পাচ্ছিলাম। তো ইমা, এই ছিল নওগাঁর এই মহাদেবপুরের সরস্বতীপুর হাটের ধান কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁর সরস্বতীপুর হাটে আতপ ধানের দর পতনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চিংড়ি পোনার হাট বাগেরহাটের ফয়লা হাট। কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম থেকে আনা হয় বাগদা ও গলদা পোনা। নদী থেকে পাওয়া চিংড়ি পোনাও ওঠে এই হাটে। সকাল থেকে বিকেল পর্যন্ত বেচাকেনা চলা এই হাটের উপর নির্ভর করেই চলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি চাষ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন ভোর থেকেই বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে চিংড়ি চাষিরা ছুটে আসেন বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট চিংড়ি পোনার আড়তে।
হ্যাচারির চেয়ে গুণগত মান ভালো হওয়ায় নদী থেকে পাওয়া পোনার চাহিদা বেশি, তাই দামও দ্বিগুণ। প্রতি হাজার হ্যাচারি পোনা বিক্রি হয় 350 থেকে 400 টাকা দরে, আর নদীর পোনা বিক্রি হয় 800 থেকে 900 টাকা পর্যন্ত। চিংড়ির পোনা গণনার জন্য রয়েছেন হাজারেরও বেশি মানুষ। শুধু গণনা করেই দিনে 500 টাকা পর্যন্ত আয় করেন তারা। পছন্দের পোনা কিনতে হাটে ভিড় করেন বিভিন্ন এলাকার চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। দূর দূরান্ত থেকে আমরা এই ফলন ভালো পাই বিদায় আমরা এখান থেকেই মাছ নিই। এই বাজার থেকে পোনা কিনে নিয়ে যাই আমরা, তারপরে ঘিরে ফেলাই। হ্যাচারির মাছ বিক্রি হয় 200 টাকা হাজার, আর আমাদের এই মাছ বিক্রি হয় 1800-900 টাকা। তাহলে এই মাছটার মান কত? অনেকে 1000 টাকা পায়, অনেকে 500 পায়, অনেকে এরকম কাজ করে। করোনা পরবর্তী সময়ে বাজার এখন জমজমাট বলে জানিয়েছেন আড়তদার সমিতির নেতারা। এই বাজারে প্রায় 200 সদস্য, 200 আড়তদার আছে। 200 আড়তদার মিলে সারা বছরে প্রায় 300 কোটির মতো পোনা বিক্রয় করে থাকে। রামপালের ফয়লাহাটে 2 শতাধিক মাছের পোনার আড়ত রয়েছে, আর বছরে বিক্রি হয় 100 কোটি টাকার চিংড়ি পোনা। সময় সংবাদ, বাগেরহাট। নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাটে পায়রার পাশাপাশি বিদেশি পাখি কিনতে আসছেন দেশের বিভিন্ন জেলার শৌখিন খামারিরা। পায়রা ও পাখির চাহিদা বেড়ে যাওয়ায় নাটোরের প্রায় 800 পায়রা ও 150 পাখির খামার গড়ে উঠেছে। আর প্রতি রোববার তেবাড়িয়া হাটে 20 থেকে 25 লাখ টাকার পায়রা ও 1.5 থেকে 2 লাখ টাকার পাখি বিক্রি হয়। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। কলো বিউটি, লক্কা, সিরাজি কিং, হুমা, ফিলব্যাক, নুরবাগ সহ দেশি বিদেশি প্রায় 65 জাতের পায়রা বিক্রি হয় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাটে। দেশের বিভিন্ন জেলার খামারিরা পায়রা কিনতে ও বিক্রি করতে আসেন সেখানে। 200 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত প্রতি জোড়া পায়রা বিক্রি হয় হাটটিতে। এটা হলুদ কিং বিক্রি করলাম 6,000 টাকা জোড়া, রেন বিক্রি করলাম 5,000 টাকা জোড়া। তেবাড়িয়া হাটে এসে আমরা কবুতরের ন্যায্য মূল্য পাই। বিভিন্ন জায়গার লোকজন এখানে বিক্রি করে এবং কিনে। এক জোড়া বাচ্চা বেবি নিলাম 3600 টাকা দেয়া। কবুতর আমদানি হয় দেশি বিদেশি মিলে 12 থেকে 15,000, বিক্রি হয় 20 থেকে 25 লক্ষ টাকার। পায়রার পাশাপাশি হাটটিতে লাভবার্ড, কাকাতুয়া, ফিঞ্চ সহ প্রায় 15 ধরনের বিদেশি পাখি বিক্রি হয়। এখানে 300 টাকা জোড়া বাজরিকা থেকে শুরু করে সর্বোচ্চ কোকাটেল 8,000 টাকা পর্যন্ত জোড়া বিক্রি হয়। নাটোরের প্রায় 800টি পায়রার খামার ও প্রায় 150 পাখির খামার রয়েছে। আর জেলার খামারিরা প্রতি মাসে তেবাড়িয়া হাট ও খামার থেকে 1 লাখ পায়রা ও বিদেশি পাখি বিক্রি করেন বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই সমস্ত পোষা পাখিও বাণিজ্যিকভাবে তারা বিক্রি করে আমাদের যুব সমাজ স্বাবলম্বী হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদের কারিগরি সহায়তা, তাদের খাদ্যের এবং চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। 150 বছরের এই তেবাড়িয়া হাটটিতে গত বছর থেকে পায়রা ও পাখি বিক্রি হচ্ছে। সময় সংবাদ, নাটোর। রেড জোনের সুফল পাচ্ছে ইতালি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির 12টি অঞ্চলকে রেড জোন ঘোষণার পর মাত্র 6 দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা 26,000 থেকে প্রায় 14,000-এ নেমে এসেছে। তবে এখনও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপর আস্থা ফেরাতে পারেনি সরকার। রোম থেকে জোমানা মাহমুদের রিপোর্ট। ইতালির 12টি অঞ্চলে রেড জোন ঘোষণার পর হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এই রেড জোন এলাকায় 3,90,00,000 মানুষ ঘরবন্দি এখন। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে এ কারণেই করোনার সংক্রমণ কমছে। তবে রেড জোন ঘোষণার পর থেকে প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আইনি সহায়তা কেন্দ্র কিংবা বিপণী বিতান সর্বত্রই ক্রেতা সংকট। সকলে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। কাজে আমার উদারতা আহ্বান থাকবে সকলের প্রতি, ইটালিয়ান আইন মেনে আপনারা ঘরে থাকুন। এদিকে সাধারণ মানুষকে ব্রিটেনের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রতি আস্থা ফেরাতে পারেনি সরকার। যদিও দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি নিজে এই ভ্যাকসিন নেবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ফাইজার বায়োনটেকের 10 লাখ ভ্যাকসিন আনার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশটির 20টি বিভাগে এই ভ্যাকসিন সরবরাহ করা হবে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। জার্মানিতে আবারও লকডাউনের সময়সীমা বাড়িয়েছে অ্যাঙ্গেলা মার্কেল সরকার। আগামী 18 এপ্রিল পর্যন্ত বাড়ানো লকডাউনের সময়সীমায় নতুন করে আর কোনো বিধি নিয়মই শিথিল না করার পরিকল্পনা প্রশাসনের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
জার্মানির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় লকডাউনের সময়সীমা বাড়ল আগামী 18 এপ্রিল পর্যন্ত। সরকারি এই সিদ্ধান্তকে সঠিক বলছেন জার্মানির সাধারণ নাগরিকরা। সাম্প্রতিক সময়ে যেহেতু করোনা পরিস্থিতি অবনতি হয়েছে, সেহেতু লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটা সঠিক বলে মনে করি আমি। তাছাড়া টিকা কার্যক্রমে এখনো গতি না আসা ও হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের বিকল্প আর কি হতে পারে। এই অবস্থায় আর কোনো বিধিনিষেধে শিথিলতা দেওয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়েছে ম্যার্কেল প্রশাসন। বরং বন্ধ করে দেয়া হবে, সীমিত আকারে খুলে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কড়াকড়ি দেয়া হবে সাধারণ নাগরিকদের রাত বিরাতে চলাচলের ক্ষেত্রেও। এমনকি ছুটিতে জার্মানির বাইরে অন্য কোনো দেশে গিয়ে করোনায় আক্রান্ত হলে দায় নিতে হবে নিজেকেই। এমন পরিস্থিতিতে বিপাকে দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। বছর পেরিয়ে যাচ্ছে এবং হচ্ছে যে আবার বাড়লো, এবং এটা হচ্ছে যে মানে কখন শেষ হবে আর সম্ভব হচ্ছে না। মানুষের পকেটে টাকা পয়সা নাই। বছর দেড়েক হয়ে গেল আমরা এখানে যারা আছি রেস্টুরেন্টের ম্যাক্সিমাম লোক কাজ করি, এখন বছরখানেক হলো আমরা কাজ করতে পারছি না। তৃতীয় একটা করোনার ধাক্কা আসতে পারে, যেটা তার জন্য যে করোনার এই লকডাউনটা এভাবে এক্সটেন্ড করা হলো এপ্রিলের 18 তারিখ পর্যন্ত, এটা আসলে খুবই দুঃখজনক। জার্মানিতে চলমান টিকা কার্যক্রমে প্রথম ডোজ নিয়েছেন 76 লাখ মানুষ, আর 2 ডোজ পাওয়া মানুষের সংখ্যা এখন 34 লাখ। এই সংখ্যাটি মোট জনসংখ্যার মাত্র 4%। বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলোতে টিকা কার্যক্রমে গতি না আনতে পারলে লকডাউনের গাড়াকল থেকে বের হওয়া একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াবে। জার্মানিতে করোনা লকডাউনের সময়সীমা আগামী 18 এপ্রিল পর্যন্ত বাড়ানো হলেও মাস্ক ক্রয়ে দুর্নীতি, সেই সাথে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে ধীরগতির কারণে সাধারণ জনগণের মধ্যেই বাড়ছে ক্রমশ অসন্তোষ। আর এই অসন্তোষকে সামাল দেওয়াটাই ম্যার্কেল সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে, নেপালে 3 জাতি টুর্নামেন্টে আজ কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হবার যোগ্যতা রাখে বাংলাদেশ, বললেন সালাউদ্দিন। মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ 5টি রাজ্যে শর্ত সাপেক্ষে চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিদিনই ওঠানামা করছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। অন্যদিকে চলমান বৈধকরণ প্রক্রিয়ায় আবেদন করেও অনেক প্রবাসী এখনো পাচ্ছেন না সেই কাঙ্ক্ষিত ভিসা। জানিয়ে সংকটে প্রবাসীরা। এ বিষয়ে জানাতে মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের যুক্ত হবেন আমাদের সঙ্গে। সরাসরি যাচ্ছে তার কাছে। কাদের, ইমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ 5টি রাজ্যে শর্ত সাপেক্ষে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, যেটিকে আমরা সিএমসিও অথবা কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বলে থাকি। আর এই সিএমসিও থাকার কারণেই কিন্তু স্বাভাবিকভাবে কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে পারছে না। তবে যদিও জরুরি প্রয়োজনে কিছু সংখ্যক মানুষ যাতায়াত করছে, সেই ক্ষেত্রে তারা পুলিশের ছাড়পত্র নিয়েই কিন্তু যাচ্ছে। তবে আন্তঃজেলাগুলোতে যাতায়াতে এখন আর কোনো বিধিনিষেধ নাই বললেই চলে। আপনি জানেন যে পুরো মার্চ মাস জুড়েই কিন্তু চলমান এই সিএমসিও বহাল থাকবে। আর এই কারণেই বিভিন্ন রাজ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের যাতায়াতে কিছুটা ব্যাগ পোহাতে হচ্ছে। আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ওঠানামা করছে। আমি যদি গত 24 ঘন্টার কথা বলি আপনাকে, তাহলে দেখা যায় গত 24 ঘন্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে 1116 জন এবং মৃত্যু হয়েছে 5 জনের। তবে আক্রান্তের চেয়েও সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাই কিন্তু এখন অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনি জানেন যে মালয়েশিয়ায় মোট 3টি ধাপে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, মালয়েশিয়ায় প্রথম ধাপে যে 5 লাখ টিকা প্রদানের কথা রয়েছে তা এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কিন্তু এই প্রথম ধাপের টিকা কার্যক্রম শেষ হচ্ছে। অর্থাৎ মার্চের মধ্যেই সম্মুখ সারির যে যোদ্ধা এবং প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্মীদের মাঝে ফাইজার বায়োএনটেকের এই টিকা প্রদান কার্যক্রম শেষ হবে। আর দ্বিতীয় দফার টিকার যে কার্যক্রমটি রয়েছে তা আগামী এপ্রিল থেকে শুরু হয়ে আগস্ট মাস পর্যন্ত চলবে। তবে দ্বিতীয় দফার এই টিকা 9.4 মিলিয়ন নাগরিকের মাঝে এই টিকা প্রদান করা হবে। যদিও এই টিকা প্রদান করা হবে শুধুমাত্র 60 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ
সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের এবং প্রতিবন্ধীদের মাঝে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে আমি দর্শকদের আরেকটি বিষয় বলতে চাই, সেটি হলো করোনাকালীন সময়ে বাংলাদেশ সহ অন্যান্য দেশের যেসব বিদেশি শ্রমিক ছুটিতে গিয়ে আটকা পড়েছে, সেই সব শ্রমিকরা পুনরায় মালয়েশিয়া প্রবেশ করতে চাইলে তাদের যে নিয়োগকর্তারা আছে, এই নিয়োগকর্তারা যদি অভিবাসন বিভাগের মাই ট্রাভেল পাস নামের যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেটির মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে কিন্তু তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে এবং কি অনেকেই ইতিমধ্যে এই প্রক্রিয়ায় মালয়েশিয়া এসে পৌঁছেছে। আর দ্বিতীয়ত আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চলছে, আর এই বৈধকরণ নিয়েও প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ বৈধতার জন্য এখানে কিছু শর্ত দিয়েছে মালয়েশিয়া সরকার, সবাই চাইলে কিন্তু এই বৈধতা নিতে পারবে না। যেমন ধরুন 2011 সালে যারা 6P-তে এবং 2016 সালে যারা রিহায়ারিং প্রোগ্রামে বৈধতা গ্রহণ করেছে তারা সহ বিভিন্নভাবে যারা কালো তালিকাভুক্ত হয়েছে এখানে, তারা চাইলে সহজে কিন্তু এই বৈধতা নিতে পারবে না। তাই আপনার মাধ্যমে আমি প্রবাসী বাংলাদেশিদের বলবো তারা যেন সত্যগুলো জেনে তারপর বৈধতা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে। আমি আবারও বলছি, 2011 সালে যারা 6P-তে এবং 2016 সালে যারা রিহায়ারিং প্রোগ্রামে বৈধতায় অংশগ্রহণ করেছে তারা সহ বিভিন্নভাবে যারা কালো তালিকাভুক্ত হয়ে এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করা অবস্থায় যারা পুলিশের ধরপাকড়ে আটক হয়েছে, তারা কিন্তু চাইলে সহজে এবারের বৈধতায় কিন্তু অংশগ্রহণ করতে পারছে না। তো ইমা, এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ খবর। ইমা, মালয়েশিয়ার করোনা পরিস্থিতি এবং প্রবাসীদের বৈধকরণ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল কাদের। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের কৃষি বিপ্লব ঘটেছে। ব্যক্তি উদ্যোগে জমি কিনে ও লিজ নিয়ে গড়ে উঠেছে অসংখ্য কৃষি খামার। ব্যক্তি সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। হাতের নাগালে দেশীয় সবজি পেয়ে খুশি দেশটিতে বসবাসরত সাধারণ প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের হাত ধরে শুরু হয়েছে কৃষি বিপ্লব। দেশটির গ্রামগুলোতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বাংলাদেশি শাকসবজির ছোট বড় অসংখ্য বাগান। মাটির অনন্য গুণাগুণে কম সময়ে স্বল্প খরচে দেশীয় সবজি বাগানের ব্যাপক সফলতা। অন্যদিকে উৎপাদিত কৃষিপণ্য ইউরোপের দেশগুলোতে রপ্তানি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। এখানে লাল শাক, পুঁই শাক, বাংলাদেশে যত ভেজিটেবল আছে সবকিছু হয়। মাটির গুণাগুণ অনেক ভালো, এই জন্যই সবকিছু এখানে হয়। মূলত এখানে দেশীয় সাউথ আফ্রিকান বাঙালিদের চাহিদা মিটিয়ে এখানে বাইরে রপ্তানি করা হয়, ইউরোপে রপ্তানি করা হয়। সরাসরি কৃষিক্ষেত থেকে টাটকা শাকসবজি সংগ্রহে ছুটির দিনে ফার্মগুলোতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। আগে এইগুলো সব দুঃসাধ্য ব্যাপার ছিল, বাংলাদেশি ভেজিটেবল এখানে পাওয়া যেত না। এখন বর্তমানে বাঙালিরা এখানে চাষ করে, এখানে প্রচুর পরিমাণ ফসল হয়। অসংখ্য প্রবাসী বাংলাদেশির কথা চিন্তা করে দীর্ঘদিন যাবত আমরা দেশীয় শাকসবজি করছি। আলহামদুলিল্লাহ প্রতি বছর ব্যাপক ফলন হচ্ছে। দক্ষিণ আফ্রিকার অনাবাদী জমিগুলোতে সবুজের সমারোহ, এ কৃতিত্ব কেবলই প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের। প্রবাসীদের নিজ উদ্যোগে সবজি বাগানের সফলতা আর স্বল্প দামে প্রবাসীদের সহজলভ্যতা, সব মিলিয়ে খুশি রয়েছেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। চলছে বসন্তকাল, আবারও চেরি ফুলে ভরে উঠেছে জাপানের টোকিও শহর। করোনার কারণে আগের মতো পর্যটক না থাকলেও এই সৌন্দর্য উপভোগে স্বল্প পরিসরেই চলছে বিশেষ দ্বিতল বাস, আর তা দেখতে চারিদিকে আনাগোনা প্রকৃতি প্রেমীদের। চেরি ফুলে ছেয়ে গেছে জাপানের রাজধানী টোকিওর পথঘাট। বসন্তের ছোঁয়া লেগেছে প্রকৃতির সবখানেই। নানা রঙে আর গন্ধে মোহনীয় আবেশে বিভোর স্থানীয়রা। করোনার দুঃসময় কাটিয়ে আবারও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে আসছেন বাইরে। শহরের রাস্তায় দ্বিতল বাসে করে চেরি ফুলের এই সৌন্দর্য যেন একটু বেশি মনোমুগ্ধকর। প্রতি বছর বসন্তে চেরি ফুলে ছেয়ে যাওয়া টোকিও শহর ঘুরিয়ে দেখাতে পর্যটকদের জন্য বিশেষ এই বাস সার্ভিস নামে রাস্তায়। আমি সত্যিই খুব খুশি। এতদিন ঘরে বসে থেকে সবারই মন অনেক খারাপ ছিল। লকডাউন শিথিল হওয়ায় আবার বের হতে পারছি। চেরি ফুল দেখে চোখ জোড়াচ্ছি। আশা করি লকডাউন শিথিল করায় সংক্রমণ বাড়বে না। রেস্টুরেন্ট
রেস্টুরেন্টগুলোও খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হয়তো পর্যটকরাও আবার আসতে শুরু করবেন শিগগিরই। আগে এসব বাস দিনে 100 বারের মতো ঘুরতো শহর জুড়ে, কিন্তু করোনার পর এখন নেই আগের মতো পর্যটকের আনাগোনা। তাই দিনে মাত্র 20 বারই শহরের পথে পথে ঘুরছে বাস। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। অবশেষে প্রকাশ্যে এলো ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে সাকিবের সেই চিঠি। সাকিব শ্রীলঙ্কায় টেস্ট খেলতে চেয়েছিলেন কিনা, মূলত এ নিয়ে মুখোমুখি অবস্থানে বিসিবি ও সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। বিশ্লেষকরা বলছেন, অভিভাবক হিসেবে বোর্ডের উচিত সাকিবের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া। যে চিঠি নিয়ে এত বিতর্ক, অবশেষে সামনে এলো সেটা। দুপক্ষের দুরকম বক্তব্যকে যাচাই করার সুযোগ পাওয়া গেল। আসলেই কি টেস্ট খেলতে চাননি সাকিব, নাকি ভুল ব্যাখ্যা করেছে বোর্ড কর্তারা? ইংরেজিতে পাঠানো চিঠির বাংলা সারমর্ম দাঁড়ায় এমন: আমি সাকিব আল হাসান বলতে চাই যে 2021 সালের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসর। আমার বিশ্বাস এবারের আইপিএলে অংশগ্রহণ করতে পারলে ওই টুর্নামেন্টের জন্য নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারবো। একই সময় শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা করছে বিসিবি। টি-20 বিশ্বকাপের ভালো প্রস্তুতির লক্ষ্যে আইপিএলে অংশগ্রহণে আমাকে অনুমতি দিতে বোর্ডের কাছে আবেদন জানাচ্ছি। এপ্রিলের সিরিজ মিস করলে শুধু শ্রীলঙ্কা সফরের 2 টেস্ট খেলা হবে না সাকিবের, কিন্তু তার ব্যাখ্যা অনুযায়ী কখনোই টেস্ট খেলতে চান না, ব্যাপারটা এমন নয়। আবার ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জাতীয় দলের টেস্ট সিরিজ বাদ দিয়ে পরে আবার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানকে কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষুব্ধ বোর্ড। তবে বিশ্লেষকদের মতে উদ্ভূত পরিস্থিতির দায় জারি হোক, অভিভাবক হিসেবে সমাধানে এগিয়ে আসা উচিত বোর্ডেরই। অভিভাবক সংস্থা হিসেবে ক্রিকেট বোর্ডের উচিত পুরো বিষয়টাকে দ্রুত একটা সমাধানে আসা এবং সাকিবের সাথে যোগাযোগ করা। মাঠের বাইরে এই বিতর্ক মাঠের ক্রিকেটে কিন্তু বাংলাদেশের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। বোর্ড আর ক্রিকেটারদের ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আমার মনে হয় না ক্রিকেটের কখনো উন্নয়ন সম্ভব হবে। সবার অবস্থান থেকে এটা একটা সুরাহা করা উচিত, এতে ক্রিকেটেরই ভালো হবে। এর আগেও বিসিবির শীর্ষ কর্তারা বলেছিলেন টেস্ট খেলতে চান না সাকিব। সাম্প্রতিক বক্তব্য যে বিতর্কে ভিন্ন মাত্রা যোগ করেছে। ক্রিকেটারদের আন্দোলন, আইসিসির নিষেধাজ্ঞা, বিশ্বকাপের টিম ফটো সেশন সহ নানা ইস্যুতে শীতল সাকিব বিসিবি সম্পর্ক। তবে দেশের সেরা ক্রিকেটারকে ঘিরে এমন বিতর্কের প্রভাব পড়বে মাঠেও শঙ্কা বিশ্লেষকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নেপাল ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের খবর। কিরগিজস্তান অলিম্পিক দল হলেও তাদের শক্ত প্রতিপক্ষ মানছে বাংলাদেশ। জয় পেতে সেরা ফুটবল খেলতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। জামাল ভুঁইয়ার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করার সম্ভাবনা সোহেল রানার, জানিয়েছেন কোচ জেমিডে। তবে নতুনদের বেশি সুযোগ দেওয়ার কথা জানিয়ে রেখেছেন কোচ। দশরথ রঙ্গশালায় ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার সন্ধ্যে 6:45। নেপালের কাঠমান্ডু থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। কাঠমান্ডুর আবহাওয়াটা মানিয়ে গেছে সাদ সুফিলদের সাথে। জেমির অধীনে এদিন মূল লড়াইয়ের আগে একনিষ্ঠ অনুশীলনে, লক্ষ্যটা কিরগিজস্তান বধ। প্রতিপক্ষের ফুটবলাররা অলিম্পিক দলের হলেও একেবারে হালকাভাবে নেয়ার উপায় নেই। কারণটা স্পষ্ট, ফিফা র্যাঙ্কিংয়ে কিরগিজরা যোজন এগিয়ে। বর্তমান অবস্থান 96। অলিম্পিক দলটা যে টেক্কা দিবে বাংলাদেশকে বলাই যায়। জেমির কৌশল ও অনুশীলন দেখে আঁচ করা গেল রক্ষণ সামলে প্রতিপক্ষ দুর্গে হামলা চালানো। তবে নেপালের মাঠে যে কাজটা কঠিন তা জানা আছে সোহেল রানাদের। তাছাড়া ম্যাচটা তো দলের পরীক্ষা নিরীক্ষার। জেমির কথায় স্পষ্ট, কিরগিজস্তানের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে বেশ কিছু নতুন ফুটবলারের। আমি আগেও বলেছি, ট্রফি জয় আমাদের মূল লক্ষ্য নয়। নতুন কিছু খেলোয়াড়দের দেখার সুযোগ পাচ্ছি, এটাই বড় ব্যাপার। নিয়মিত ক্যাপ্টেন না থাকায় নতুন কেউ নেতৃত্ব দেবে, তবে এটা কোনো বিষয় নয়। মাঠে সবাইকে সেরাটা দিতে হবে। আমাদের 11 জন ক্যাপ্টেন দরকার। জয় দিয়ে আসর শুরু করতে চাই। ম্যাচের একদিন আগে দলের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথম ম্যাচের একাদশে তার না থাকাটা অনুমেয় ছিল। নতুন অধিনায়কের আর্ম ব্যান্ড পাচ্ছেন সোহেল রানা। জামালের না থাকার সাথে অধিনায়কের দায়িত্বটাও হাসি মুখে পালন করতে চান এই ডিফেন্ডার। অবশ্যই এটা চ্যালেঞ্জিং, যেহেতু জামাল খেলতেছে না ফার্স্ট ম্যাচটা, তো আমরা চেষ্টা করব মিডফিল্ডরা যেন ভালোভাবে ডমিনেট করতে পারি মিডফিল্ডটা। 1999 সাফ চ্যাম্পিয়নশিপে এ মাঠেই দেশের ফুটবলে অন্যতম শিরোপা জিতেছিল বাংলাদেশ। নেপালের এই সফরটা বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে বলেই রেখেছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ যখন কিরগিজস্তান, তখন তাদের বিপক্ষে জয় পেলে নিশ্চয়ই বাড়তি উৎসাহ পাবে দল। তাই টুর্নামেন্টের শুরুটা হাসি মুখে করতে চায় জেমিরে বাহিনী। নেপালের
দশরথ রঙ্গশালা স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এনসিএল এর খবর, খুলনায় প্রথম স্তরের ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে 7 উইকেটে 308 রানে দিন শেষ করেছে সিলেট বিভাগ। একই স্তরের আরেক ম্যাচে সাভারের রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ 8 উইকেটে 297 রান। এদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের চেয়ে 212 রানে পিছিয়ে ঢাকা মেট্রো। আর রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ 7 উইকেটে 257 রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার পক্ষে ব্যক্তিগত 99 রানে আউট হন তুষার ইমরান। ইমরুল কায়েস করেন 90। সিলেটের পক্ষে রাহি আর এবাদত হোসেন নিয়েছেন 2টি করে উইকেট। রংপুরে ঢাকার হয়ে 127 রানের দুর্দান্ত ইনিংস হাঁকান সাইফ হাসান। অধিনায়ক নাদিফ চৌধুরী করেন 69। আলাউদ্দিন বাবু নেন 4 উইকেট। বরিশালের স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ 48 রান করেন আশরাফুল। 241 রানের জবাব দিতে নেমে 29 রানে 1 উইকেট খুইয়ে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। কিছুক্ষণ পর শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। বিমানবন্দর ত্যাগ করলেন গণমাধ্যম কর্মীদের চোখ ফাঁকি দিয়ে। এ সপ্তাহেই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক। করোনা টেস্ট নিয়ে বিশৃঙ্খলা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে লাইনে, ভোগান্তি চরমে। পরপর কয়েকদিন টেস্ট করে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়ার নজির। ভুটানের সঙ্গে চুক্তিতে শতাধিক পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আরও লাভবান হতে ভুটানের প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে বাণিজ্যিক ইস্যু, আশা ব্যবসায়ীদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।